আমাকে আজকে প্রথমবারের মতো কে দেখছেন এই সামনাসামনি? কয়জন একটু হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে। এবার আমার কিছু কথা বলি জানার জন্য। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87 সালে বাংলাদেশে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি MBBS ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি পাশ করে 1 বছর ইন্টার্নি করে 10ম BCS পাশ করে আমি সরকারি চাকরিতে ঢুকি। প্রথম পোস্টিং ছিল 91 সালে কিশোরগঞ্জ ইটনা হিল কমপ্লেক্সে মেডিকেল অফিসার। 93-তে আমি সাভারে আসি বদলি হয়ে। ইউনো ডিসি সাহেবদের যেহেতু প্রশাসনে কাজ করে, ওসি সাহেবদের নিজের উপজেলায় নিজের জেলায় চাকরি করতে পারে না, এটা সরকারের বিধান। কিন্তু যারা স্বাস্থ্য কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, তারা নিজের উপজেলায় নিজের জেলায় চাকরি করতে পারেন। সরকারি শিক্ষকরা পারেন। তো এখানে আসার পরে যারা আব্বা বন্ধু বান্ধব পরিচিত জন ছিল তারা আমাকে পেয়ে বলল, তারা আমাকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো, তোমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল 43 থেকে 88, তোমার আব্বা 90 সালে মারা গেছে, তোমার আব্বা 79 সালে বিএনপি ধানের শেষ প্রতীক নিয়ে এলাকায় MP হয়েছে, তোমাকে আমরা MP হিসেবে দেখতে চাই, তোমরা মানুষের সেবা করবা, এইটা আমাদের প্রত্যাশা, এই চাকরি বাকরি বাদ দাও। এইসব বলতে বলতে আমার মাথায়ও এই পলিটিক্স ঢুকে গেল। আমি 96 সালে 1 জানুয়ারি চাকরিটা ছেড়ে দিলাম। কারণ সরকারি নিয়ম হলো যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে সরকারি চাকরি করা যাবে না। আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। তারপরে 96-এ জুন মাসে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমি মনোনয়ন পেলাম এবং জনগণ আমাকে ভোট দিল ধানের শীষে। আমি প্রথমবার MP হলাম। এরপরে আবার 2001 সালে BNP আমাকে মনোনয়ন দিল, জনগণ আমাকে ভোট দিল, আমি আবার ধানের শীষ প্রতীক নিয়ে দ্বিতীয়বার MP হইলাম। 2008 সাল থেকে তো শেখ হাসিনা আইসা আমাদেরকে যা করলো এই কাহিনী আপনারা জানেন, সেটা বলতে চাই না। কিন্তু 2008 সালেও আমি মনোনয়ন পাইছি। 14 সালে BNP যায় নাই, 18 সালেও আমি মনোনয়ন পাইছি, 24 সালে যায় নাই। এইবার আমি 5মবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি এই শেখ হাসিনা সময় আমাদের উপর কম বেশি জুলুম অত্যাচার হয়েছে। আমাকে 3বার জেল খাটতে হয়েছে, তার মধ্যে 1বার আমার বাসা থেকে ধরে নিয়ে গেছে। আমার নামে এখনো 53টি মামলা আছে, যে মামলাগুলো নিয়েই আমাকে নির্বাচন করতে হচ্ছে। কারণ নির্বাচনের নিয়ম হলো, আপনি মামলা জামিনে থাকলে সমস্যা নাই, মামলা চলমান থাকলে সমস্যা নাই। কোনো মামলা যদি আপনার শাস্তি হয়, সেই শাস্তি যদি 2 বছরের বেশি হয়, তাইলে আপনি নির্বাচন করতে পারবেন না। আবার সেই শাস্তি যদি আপনি জেল টেল খেটে যদি 5 বছর অতিক্রান্ত হয়, তাইলে আবার করতে পারবেন। এগুলো সংবিধানে কিছু নিয়ম আছে, এগুলো নিয়মকানুনের মধ্যেই দেশ পরিচালিত হয়, আমাদেরও নিয়মকানুনের মধ্যেই থাকতে হয়। আমি 93-তে ইয়ারপুর ইউনিয়ন BNP সভাপতি ছিলাম। 2011 সালে আমি আশুলিয়া থানা BNP সভাপতি ছিলাম। 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত আমি ঢাকা জেলা BNP সভাপতি ছিলাম এবং এখন আমি BNP সহপরিবার কল্যাণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। এবং আমরা পারিবারিকভাবে আমার গ্রাম জিরাবতে 93-তে আমরা 1 বিঘা জমি দিয়েছিলাম একটা স্কুল করার জন্য, প্রাইমারি স্কুল, সরকারকে। তখন সরকার বলল যে আপনারা যার নামে জমি দেবেন তার নামে স্কুল আমরা করে দেব। তখন এটা বেসরকারি একটা স্কুল ছিল আশুলিয়া ইউনিয়নে শিখন্ডিয়া গ্রামে। এখন এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালেহা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
96 এমপি হওয়ার পর গ্রামবাসী ধরলো যে তোমার বাবা জিরাবো উচ্চ বিদ্যালয় করেছে, তুমি একটা কলেজ বাবা করে দাও। আমরা 12 বিঘা জমি দিয়ে সেখানে একটি কলেজ করেছি, এটা এমপিওভুক্ত কলেজ, জিরাবো ডায়াবেটিস কলেজ, এবং এখানে 600-700 স্টুডেন্ট এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। আমি 2003 সালে সাভার পৌরসভাতে একটি ল কলেজ খুলেছি, যেখান থেকে আপনি বিএ পাশ করে ভর্তি হয়ে এলএলবি ডিগ্রি নিতে পারবেন কোর্টে প্র্যাকটিস করার জন্য, ল প্র্যাকটিস করার জন্য, আইন প্র্যাকটিস করার জন্য। 2003 থেকে দেখেন 25 সাল, 22 বছর ডায়াবেটিস ল কলেজ এখনও চলছে, সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত। 2006 সালে আমরা ইয়ারপ ইউনিয়নে নিশ্চিন্তপুরে একটি হাই স্কুল করে আব্বার নামে ডায়াবেটিস উচ্চ বিদ্যালয়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কোনো 500-600 স্টুডেন্ট এখন পড়াশোনা করছে। আমার পারিবারিকভাবে আমার দাদারা একটা মসজিদ করেছেন, জমি দিয়েছেন। আমার বাবা একটি মাদ্রাসা করেছেন, জয়গুন্নেসা মাদ্রাসা জিরাবতে, এখনও আছে চলমান। আপনি জিরাবো গেলে দেখবেন পরিবার কল্যাণ কেন্দ্র, ওখানে আমাদের জমি দেওয়া, সেই জমিতে পরিবার কল্যাণ কেন্দ্র হয়েছে। ফ্যামিলি প্ল্যানিংয়ে যে অফিস, পোস্ট অফিসে আমাদের যাওয়া, শ্মশান ঘাটে আমাদের জমি দেওয়া, ঈদঘাটে আমাদের জমি দেওয়া। আব্বা যেহেতু অনেক জমি মালিক ছিল, আমরা সেগুলা দিয়েছি, কারণ এগুলো সাতকে জারিয়া। আপনি এখানে যারা পড়াশোনা করবে, যতদিন এইসব প্রতিষ্ঠান বেঁচে থাকবে, এখান থেকে যেসব ছাত্ররা লেখাপড়া শিখবে, তাদের দোয়া সারা জীবন বর্ষিত হতে থাকবে তার অনুকূলে যারা প্রতিষ্ঠানটি তৈরি করেছে। একটা জিনিসকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি এমন একটি দল করি যে দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমানকে একজন সাধারণ মেজর ছিল, যে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেখিয়ে দিলেন, যেখানে শেখ মুজিব স্বেচ্ছায় গ্রেফতার হলেন, তার নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেন, জিয়াউর রহমান দেশের টানে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন। 65-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় জিয়াউর রহমান যখন পাকিস্তান, আমরা পাকিস্তানের অংশ বাংলাদেশ, তখন তো স্বাধীন হয় নাই, সেই যুদ্ধও উনি পুরস্কার পেয়েছেন। 71 সালের যুদ্ধও কিন্তু শেখ মুজিব তাকে পুরস্কৃত করেছে বীর বিক্রম হিসাবে। এবং একজন মেধাবী কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাও কাজ করেছে। 15 আগস্টের পরে আবার জাতির টানে সে সামনে আসে। 78 সালে 1 সেপ্টেম্বর একটি দল তৈরি করলেন, এবং সরাসরি তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, সরাসরি ভোটে এম.এ. উসমানির সাথে যে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তার সাথে ইলেকশন করে সে বিজয়ী হয়। 79 সালে যে সংসদ নির্বাচন, যে নির্বাচনে আমার বাবা ইলেকশন করেছে, সেই নির্বাচনে বিএনপি 207টা সিট পেয়েছে 300 আসনের মধ্যে। আওয়ামী লীগ পেয়েছিল 39টা, মালেক। আওয়ামী লীগ তখন 2 ভাগ, আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান। মিজান পেয়েছিল 2টা, আর আওয়ামী লীগ মালেক যেটা মূল ধারা ছিল 39টা। তারপর 30শে মে 81 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, তার কিছুদিন পরে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে দলের জাস্টিস আব্দুল সাত্তার উনি কিন্তু নির্বাচিত হন। আমি এই কথাগুলো বলছি, দেখেন বিএনপি বারবার ক্ষমতায় আসছে। তারপরে এরশাদ ক্ষমতা নিয়ে নিল 84 সালে। তারপরে এরশাদের শাসন শুরু হলো, আমাদের নেত্রীকে 6 বার জেলে নিল। আমাদের নেত্রী এরশাদের নির্বাচন বর্জন করলো, 86 সালে যায় না, 88 সালে, 91 সালে আবার খালেদা জিয়ার নেতৃত্বে দল ক্ষমতায় আসলো। 96-এ বিরোধী দলে 116টি আসন নিয়ে আবার 2001 সালে আসলো। তারপর শেখ হাসিনা আইসা তো বিএনপি যাতে কেউ নাম না দিতে পারে সেই কাহিনী শুরু করলো। আমাদের নেত্রীকে একটি মামলায় 5 বছর 10 বছর শাস্তি দিয়ে তাকে 2 বছর কেন্দ্রীয় কারাগারে রাখলো, যে কারাগারে আমাদের মতো অনেকেই ছিল।
এবং তার ইচ্ছা ছিল বিএনপি কেউ বাংলাদেশে করবে না, বিএনপি একটা জনপ্রিয় দল, এই দলের অস্তিত্ব থাকবে না। ওলামা একরাম এই দলকে পছন্দ করে, ইসলামের পক্ষে একটি দল, এই দলের বাংলাদেশের প্রয়োজন নাই। সে অনেক চেষ্টা করেছে। কি রে, হ্যালো, হ্যালো, এখানে কানেকশন নষ্ট, এটা ঠিক হয় না কিন্তু এখনো, এই আসে না। শেখ হাসিনা এমন একটি শাসন তৈরি করলো যে বিএনপিকে যদি ধ্বংস করে ফেলে যায় তাহলে সারা জীবন ক্ষমতায় থাকা যাবে। বাট দেখেন, আসল ক্ষমতা আল্লাহর কাছে। শেখ হাসিনা মনে করছিল সে যেভাবে গুম, হত্যা, হামলা করে দেশ চালাইতেছে, এই সারা জীবন যতদিন বেঁচে থাকবে সেটা। আমাদের নেত্রীকে যেখানে অনেক বছর, 30-40 বছর যে বাসায় উনি থাকতেন, মেজর জিয়া যে মেজর অবস্থা যে বাসাটা ছিলেন, সেই বাসা থেকে তাকে জোর করে টেনে এসে বের করে দিলেন। আমাদের নেত্রী কেঁদে কেঁদে যেসব জাতির উদ্দেশ্যে বলেছে, আপনারা অনেকে সেটা দেখেছেন, যে তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমি আমার স্টাফদের খাবার দিতে পারিনি, আমাকে জোর করে বাসা থেকে বের করে দিয়েছে। সরকার বাসা বরাদ্দ দিয়েছে, কোনো ভুলভ্রান্তি থাকলে পরবর্তী সরকারের দায়িত্ব এটাকে ঠিক করে দেওয়া। একটা ওসিলায় তার বাড়ি বরাদ্দ বাতিল করে দেবে, এটা সে পারে না। ঠিক আছে, তাকে বাসা থেকে বের করে দিয়েছে, বাংলাদেশের মানুষ তাকে দেশ থেকে বের করে দিয়েছে। আল্লাহ চাইলে কি পারে, তার দৃষ্টান্ত কিন্তু 5ই আগস্ট। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30শে মে শাহাদত বরণ করার পরে তার জানাজাতে বাংলাদেশের ইতিহাসে এত লোক কখনো হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজাতে যে লোক হয়েছিল, একই ধারা পুনরাবৃত্তি ঘটল। আমাদের নেত্রী যখন অসুস্থ, বাংলাদেশে এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই তার জন্য দোয়া করে নাই, এমন কোনো দল নাই যারা হাসপাতালে গিয়ে তার জন্য সহানুভূতি প্রকাশ করে নাই, এমন কোনো দল নাই যে তারা মিটিং করে তার জন্য স্টেটমেন্ট দেয় নাই, মিলাদ করে নাই। গ্রামে গঞ্জে দল তো করেছে, দলের বাইরে অন্যান্য দলও একজন অভিভাবক এইভাবেই তার পাশে, তার কঠিন সময় সারা জাতি ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করেছিলাম যে আমাদের প্রিয় নেত্রী, যে দলকে মানুষ এত পছন্দ করে, বারবার ভোট দেয়, উনি জীবনদশায় আবারও দেখে যাক যে তার প্রিয় দল, তার স্বামীর হাতে গড়া দল আবারও জনগণ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছে, যেটা শেখ হাসিনা চাইছিল এই বিএনপি কোনোদিন যেন ক্ষমতায় না আসে। কিন্তু আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হলো না, উনি না ফেরা দেশে চলে গেলেন। এবং দেখেন, তার জানাজাতে কত লোক হয়েছে সরকার বলতে পারে না, কেউ বলে 50 লক্ষ, কেউ বলে 70 লক্ষ, কেউ বলে 1 কোটি। যে যেখানে পারেছে সেখানে নামাজে দাঁড়িয়ে গেছে। এই নামাজ আল্লাহ কবুল করবে কিনা, কারণ নামাজের তো নিয়ম আছে যে আপনি সেই কাফিনে সামনে দাঁড়িয়ে হয় কি হয় না আল্লাহ এটা দেখবে, কিন্তু লোক আশেপাশে যাচ্ছিল, এটা 1 কোটি কম হবে না। আমরাও তো জানা যাচ্ছিলাম। তো এই কথাটা এই কারণে বললাম, একটা ভালো মানুষ যদি সত্যিকারে জাতিকে সঠিক সময় সঠিক নেতৃত্বে দেয়, সাহসিকতার সাথে কথা বলে, তাকে যখন জোর করে দেশের বাইরে নিয়ে যেতে চেয়েছে, বলছে আমাকে জোর করে লাভ হবে না, এই দেশ থেকে আমি কোথাও যাব না, আমার কোথাও কোনো ঠিকানা নাই, এই দেশই আমার ঠিকানা, আমাকে জোর দেখে লাভ হবে না। 1/11 সময় তাকে প্রথমে বলা হয়েছিল যে আপনি এই দেশ থেকে চলে যান, আপনার নামে মামলাও হবে না, কিচ্ছু হবে না। ম্যাডাম বলছে আমি দেশ থেকে যাবো না, আপনার 2 ছেলেকে নিয়ে যাবো, নিয়ে যান। এই যে সে করলো, সে নিজের চিকিৎসা করতে চেয়েছিল, তাকে করতে দেওয়া হয় নাই। তার ছেলে কোকো, ছোট ছেলে, ঠিকমতো চিকিৎসা পায় নাই মালয়েশিয়াতে, সে মারা গেছে। তাহলে যে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে যাতে সে পঙ্গু হয়ে যায়, হাড্ডি গুড্ডি ভেঙে যায়। আজকে সে সুস্থ আছে আল্লাহর উসিলায়, চিকিৎসা নেওয়ার পরে ইংল্যান্ডে। এত চক্রান্তের পরও যে মহিলা কোনো আপোষ করে নাই এবং সাহসিকতার সাথে কথা বলেছে, মানুষও কিন্তু তার শেষ মুহূর্তে তাকে ভালোবেসে দেখিয়ে দিয়েছে যে নেত্রী আমরা পছন্দ করি, আপনি বাংলাদেশের জন্য যোগ্য নেত্রী,
আপনাকে আমাদের প্রয়োজন ছিল, ঠিক আছে, আপনি বেহেশতে থাকুন, আমাদের বেহেশতে থেকে আমাদের জন্য দোয়া করেন। তো এরকম একটি দল আমরা করি। এবং যে কথাটা আপনারা জানেন, কোরআন শরীফের 3 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরান, এটা বড় একটি সূরা, 200 আয়াত আছে। 26 নম্বর আয়াতে বঙ্গনবাদ আল্লাহ বলছেন, আমি সারা দুনিয়ার অধীশ্বর, আমি যাকে ইচ্ছে তাকে রাজত্ব দান করি, যখন ইচ্ছা যে কোনো কাছ থেকে রাজত্ব কেড়ে নিই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিই, আমি যাকে ইচ্ছা তাকে অপদস্থ করি, আমি সকল কল্যাণ কিছুর সাথে জড়িত, আমি সবচেয়ে ক্ষমতাবান। এবং দেখেন আমাদের নেত্রী জানাজাতে মানুষের ভালোবাসা প্রমাণ করে কোরআন শরীফে সেই আয়াতের মতো, আল্লাহ চাইলে কাউকে সম্মান দিলে এই সম্মান কেউ নিতে পারে না। আপনি যেরকম কাজ করবেন, মানুষকে ভালোবাসবেন, জনগণের কল্যাণ করবেন, মানুষও আপনাকে সেরকম ভালোবাসবে। মৃত্যুর পরে তার সাক্ষ্য আমরা জলযন্ত্র দেখতে পেলাম। এত কথা বলছি যে আমরা একটি দল করি, যে দলকে নিয়ে আগে অনেক রকম প্রোপাগান্ডা হয়েছে। আপনারা জানেন যে আমাদের নেত্রী কেমন, আমাদের নেতা কেমন। তাই আমি যে কথাটা বলে শেষ করতে চাই, বিএনপি এই মানুষের জন্য অনেক কিছু করেছে। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে। একটি দল অনেক মানুষকে বুঝায়। কি বোঝায় জানেন? এখানে একটু হাত রাখেন, রেখে সে যে বলে যে ঠিক আছে আমাকে ভোট দিবেন কিনা বলেন। ধরেন কেউ বুঝা না বুঝা বললো, তারপর ছোট্ট একটা কোরআন শরীফ বাইক করে বলে আপনি কিন্তু কোরআন নিয়ে শপথ করছেন, আমাকে ভোট দিবেন। অনেককে বলছে যে আগে এক সময় আওয়ামী লীগকে দিছেন, বিএনপিকে দিছেন, একটা এই মাকে আমাদের ভোট দেন না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, ধরেন আপনার যদি পেটে প্রচণ্ড ব্যথা হয়, ধরেন এটা আমি ডাক্তার হিসেবে জানি এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, আপনি আশেপাশে আপনার যদি একটু কম বেশি টাকা থাকে, আপনি আশেপাশে একটা ক্লিনিকে হাসপাতালে যাবেন। সেইখানে গিয়ে যে কয়েকদিন আগে ডাক্তারি পাস করছে তারই দিয়ে অপারেশন করাবেন, না যা বড় প্রফেসর তাকে দিয়ে অপারেশন করাবেন? নিশ্চয়ই বড় প্রফেসর থেকে করাবেন। কেন করাবেন? কেন? তার প্রতি বিশ্বাস আছে, সে অনেক রুগী অপারেশন করছে, অনেক রুগী ভালো হয়েছে, তার হাত ভালো, তার কোনো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সে সঠিকভাবে অপারেশন করবে এবং সে সুস্থ হয়ে যাবে। তাহলে বিএনপি 78 সালে জিয়া রহমান জিতছে, 79 সালে সবচেয়ে বেশি সিট 260টা পাইছে, 70 সাল জিতছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে 91-এ, তারপর 96-এ বিরোধী দল ছিল, 2000-কে ক্ষমতা ছিল। জনগণ বিএনপিকে কেন ভোট দেয়? কারণ তারা জানে যে বিএনপি একটি দেশপ্রেমিক দল, মুক্তিযোদ্ধার দল, গণমানুষের দল। এই দলে অনেক যোগ্য নেতা আছে, এরা বারবার দেশ পরিচালনা করেছে। যে 10টা কাজ করবে তার 2-একটা ভুল হইতেই পারে। যে কোনো কাজের দায়িত্ব পায় নাই, তারে আপনি দায়িত্ব দিবে নতুন করে, তারপর সে কী করবো সেটা তো আমরা জানিই না। তো যার প্রতি আস্থা আছে, যে ক্ষমতায় ছিল 2-4 বার, তার প্রতি তো মানুষের বিশ্বাস থাকবে যে না, মনে হয় আগে ভুলভ্রান্তি থাকলো, আর সামনে ভুলভ্রান্তি হইব না। যে কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল না তাহলে মানুষ ভোট দিয়ে দিব। যারা হাইয়েস্ট সিট পাইছে এই বাংলাদেশে 18টা, 12টা, 7টা, 5টা, 3টা, তারা 151টা সিট পাবো, এত সোজা? এই বাংলাদেশে মানুষ বোঝে না কোন দলকে কবে ভোট দিতে হয়, কোন দল দেশ পরিচালনার জন্য যোগ্য। অতএব আমরা বিশ্বাস করি বিএনপি ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা তো এই 17 বছর পালিয়ে পালিয়ে থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। যখন আমি এমপি হই তখন আমার বয়স 34 বছর, আবার 30 বছর পরে ভোট চাইতেছে আপনাদের সামনে। আগে ভুলভ্রান্তি হইতে পারে, তো সামনে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। 2বার এমপি হয়েছি, সবাই এমপি ম্যাক্সিমাম, অনেকে তো রাজনীতি করে নানা উদ্দেশ্য নিয়ে। আমাদের রাজনীতি তো সত্যিকারের মানুষের সেবা করা। তা আমি তো আগে এমপি ছিল, তো এইবারে এমপি আগে এমপির মধ্যে পার্থক্য কী? পার্থক্য আছে। এইবার আমরা সব জায়গায় গণসংযোগ করে দিয়ে ঘুরে একটা জিনিস দেখেছি, প্রত্যেকে একটা কমন সমস্যা, প্রত্যেক গ্রামে মাদক। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই,
আমি যদি এমপি হতে চাই 100 দিনে একটা কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিতে 1 নম্বর হলো আমরা 3 মাসের মধ্যে সাভার থেকে মাদক নির্মূল করব। যেভাবে যেভাবে করা দরকার সেভাবে করব। এবং আমার দলীয় লোক যেন এখানে কোনোভাবে সম্পৃক্ত না থাকে সেটাও আমি দায়িত্ব নেব। কারণ সবসময় ক্ষমতাসীন লোকদের শেল্টারে এবং তাদের প্রচ্ছন্ন সমর্থনে সহযোগিতায় পুলিশের উসিলায় সাহসে এই মাদক ব্যবসা চলছে, এতে কোনো সন্দেহ নেই। সেটাও আমার রক্ষা করতে হবে। কেন খালি মুখে বললে তো হবে না, ফিল্ডে গিয়ে কাজ করতে হবে এবং আমাদের লোককে যাতে এইটার সাথে থাকা যাবে না। এরা তো আজকে যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে। একটা অভিভাবক একটা পরিবারে যদি একটা সন্তান নষ্ট হয়ে যায়, সে লেখাপড়া বাদ দিচ্ছে, একসময় হয়তো ভালো ছাত্র ছিল, এখন লেখাপড়া করে না, মাদক খাচ্ছে, নিজের শরীর শেষ, কয়েকদিন বাবা বাপ মানে চাপ দিতেছে টাকা পয়সার জন্য, এই টাকা দেওয়ার ক্ষমতাও বাপ মার নাই, তো কী করবে? তখন বাবা মা মনে হয় যে আমাকে এই দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলে আমি বাঁচলাম, আমি এই কষ্ট এই নির্যাতন নিতে পারছি না। যে স্বপ্ন দেখতো যে তার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার ডিগ্রি পাস করে একটা চাকরি করবে, সেই ছেলে কিছুই করে না। সবাই জানে সে নষ্ট হয়ে গেছে, সামাজিকভাবে তার সম্মানই আর নাই ওই পরিবারে। তো সে তো আল্লাহর কাছে এই দুয়াই করে যে আল্লাহ আমাকে এই অসম্মানিত হয়ে চলার থেকে, বেঁচে থাকার থেকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। তো যারা যুব সমাজকে ধ্বংস করতেছে তাদের কোনো ছাড় দেওয়া আমার প্রয়োজন নাই। নিশ্চিন্ত থাকেন, আমি আপনাদের কথা দিলাম আমরা এটা করব। অনেক জায়গায় যে ফুটপাতে হকাররা বসে আছে, সমস্যা দুইটা। একটা হলো জনগণের চলাচল পথে এরা বসে থাকবে কেন? এখানে সব মানে ক্রাইম হচ্ছে, ছিনতাই করে তারা ওখানে গিয়ে আড্ডা দিচ্ছে, কোনো জায়গায় ছিনতাই হইলে মহিলা চলতে পারবে না, নিরাপত্তার সমস্যা। আর একটা হলো তারা থাকলেও সেখান থেকে কেন প্রতিদিন টাকা নেওয়া হবে? মানেটা কি? এটা কোন দেশ? কয়েকদিন পর 1400 শহীদ হলো, 24,000 আহত হলো, 1 হাত নাই 1 পা নাই, 2 হাত নাই 2 পায়ে নাই, পঙ্গু হলো, অসুস্থ হলো। এরা জীবন দিল কেন? এরা রক্ত দিল কেন? এখন এটা চলবে? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানে দিলে খেদাইলাম কেন? 30 লক্ষ শহীদ হলো, 2 লক্ষ মা বোনের নির্যাতিত হইলো এই স্বাধীনতার জন্য। এই কয়দিন পর আন্দোলন হবে, সংগ্রাম হবে, কিছু লোক মারা যাবে, তাহলে আমার দেশে থেকে লাভটা কি? এটা কোন দেশ? কত দেশ সভ্য হয়ে গেছে। সিঙ্গাপুর কী ছিল একসময়? অসভ্য দেশ ছিল, সেই দেশ আজকে এখানে 100% নিরাপত্তা, এখানে কোনো দুর্নীতি নাই। বাংলাদেশে এটা হইতে পারে না। এই মানুষ মারা যাচ্ছে কেন? এদের জীবন, এদের আত্মত্যাগ, এদের রক্ত কি বৃথা যাবে? এইবার আমাদের একটু মানে বুঝ করে চলা দরকার। এবং আমরা যারা নেতা হবো, আমরা যেন রিয়েলাইজ করি, যারা জনগণের কল্যাণ দিবে না, মানুষকে সম্মান দিবে না, আপনাদের সম্মান দিবে না, তাদের পরিণতি 5ই আগস্টের মতো হবে। আমরা যেন এটা ভুলা না যায়। এবং আপনাদের যে দুঃখ, আপনাদের কি দুঃখ কি? আপনাদের যারা নামাজ পড়ে, টুপি দাড়ি ধরে নিলে হয় এরা বিএনপি করে, এরা তো আওয়ামী লীগে ভোট দেয় না। আমি দেখছি অনেক ভিডিও ক্লিপে আগে ওয়াজ মাহফিলে ইসলামের কথা কইলেই তাকে মাইক বন্ধ করে দিত, তাকে অনুষ্ঠান করতে দিত না, 144 জারি করত। এবং অনেক রকম হুলিয়া হইছে, তাকে অনুষ্ঠান চলে যাইতেই দেয়নি। তা আমার পরিচিত আওয়ামী লীগ, আমার পরিবারের কাছে শ্বশুরবাড়ি, জিজ্ঞেস করলাম কি কয়, ভাই ওনারা যেসব কথা কয় মনে হয় আমাকে বিরুদ্ধে কইতেছে। আমাকে আকামগুলো তো তাই করেন, আপনারা চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, মদ খান, তো ইসলামের কথা, এটা তো আপনাদের বিরুদ্ধে কিছু কইতেছে না। কিন্তু এইসব কথা শুরু করলে মনে করে এই লোকটা আসলে ইনডাইরেক্টলি আওয়ামী লীগের বিরুদ্ধে করতেছে। এই কারণে ওয়াজ মাহফিল অনেক জায়গায় কিন্তু হয় নাই। এই 2 বছর ধরে কিন্তু সমানে ওয়াজ হচ্ছে এবং আমরা সব জায়গায় যেতে বাধ্য হচ্ছে। আপনাদেরকে যেভাবে থ্রেট করা হয়েছে, অনেকে চাকরি চলে গেছে, অনেকে বেইজ্জতি করা হয়েছে, বিভিন্ন মসজিদে মাদ্রাসা অনেকে এদিকে বিদায় নিয়ে চলে গেছে যে ও তো আমার পক্ষে কয় না, ও আওয়ামী লীগের পক্ষে কথা বলে না, ও বিএনপির পক্ষে গোপনে কাজ করে, দোয়া চায়, ভোট চায় খালেদা জিয়ার জন্য। এতে আপনি ধরেন এই দেশে কেউ নিরপেক্ষ না, আপনি ভোট কেন্দ্রে গেলে কাউকে ভোট দিতে হবে, কিন্তু আপনি এমন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন, এখানেও তো আপনি ওপেনলি কিছু বলতে পারবেন না। দরকার নেই, আপনি আপনার সম্মান নিয়ে চলেন, গোপনে আমাদের ভোটটা দিয়ে নিন, এটি আমি তো চাবো। আপনি আপনার মর্যাদা নিয়ে সম্মান নিয়ে কাজ করুন। বাংলাদেশে কেউ নিরপেক্ষ না, কেউ যেন বলতে না পারে এই হুজুর তো একদম বিএনপি একদম মার্কা মারা লোক। বিএনপি মার্কা মারা লোক, দরকার নেই। আপনার জায়গার থেকে, আপনি এই পজিশন থেকে
নেপথ্যে কাজ করলে ওইটা আমাদের জন্য বেশি কাজে আসবে। আপনি যখন ওপেনলি কাজ করবেন তখন কিন্তু কাজটা হবে না। আপনাকে বিএনপি দলে একজন লোক বানিয়ে ফেলে তখন আপনার গুরুত্ব থাকবে না। আপনার যে অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী আছে তারা আপনার কাছে কিন্তু মতামত পরামর্শ নিতে আসবে না। তো পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনাদের ভোটে সংসদ সদস্য হয়ে, এই এলাকার এমপি হয়ে, জনপ্রতিনিধি হয়ে আপনাদের কল্যাণে, আপনাদের সম্মান নিয়ে যেন কাজ করতে পারেন, এটার জন্য আমি নিশ্চয়তা দিতে পারি। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং আরও যেসব সমস্যা আছে এগুলোর জন্য উন্নয়ন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।